রেশন দুর্নীতি মামলায় সক্রিয় ইডি আজকে প্রায় 40 জন অফিসারকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে। তৃণমূল কংগ্রেস সভাপতি দেগঙ্গা তার বাড়িতে, বাকিপুরের আত্মীয় আব্দুল বারিকের বাড়িতে, আবার ইডি সক্রিয় হয়ে উঠল। ওরা ওদের তল্লাশি ধুয়ে জল খাকে। এবার ওরা যখন সক্রিয় হয়ে উঠলো তখন অনুব্রত মণ্ডল ওখান থেকে জামিন পাচ্ছিল, আর অনুব্রতকে জামিন পেতে দেখে এদের মনে হলো যে এই নিয়ে তো আবার প্রশ্ন উঠবে, সমালোচনা হবে, সেন্ট্রাল এজেন্সি তাহলে কি করছে, 2 বছর ধরে অনুব্রতকে বসিয়ে রেখে কোনো কিছু প্রমাণ কেন করলো না, কেন জামিন হয়ে গেল, তাই সেটাকে ঢাকা দেওয়ার জন্য এখানে আবার একটুখানি তিরিং বিরিং করে লাফানো শুরু করলো। এদের এই কতবার এদের তদন্তে নামা আমরা দেখলাম, কতবার এদের সক্রিয় হওয়া দেখলাম, কতবার এদের লোক দেখানো গ্রেপ্তারি আমরা দেখলাম। আদৌ পশ্চিমবাংলার একটা পাপের কোনো শাস্তি হবে কি হবে না? সারদা থেকে শুরু করে, নারদা থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে, গরু পাচার, চাকরি বিক্রি থেকে শুরু করে, পোস্টপোল ভায়োলেন্স, একটা কোনো অপরাধের শাস্তি তৃণমূল কংগ্রেসের নেতারা পাবে কি পাবে না? এরা থাকলে 2 মাসে 3 বার আবার ট্রেনের দুর্ঘটনা। আজকে এবার ঝাড়খণ্ডের চক্রধরপুরে হাওড়া মুম্বাই এক্সপ্রেস বেআইন হয়ে গেল, 3 জন মৃত। যখন বারবার ট্রেন অ্যাক্সিডেন্ট, সরকারের উদাসীনতা। আসলে আমাদের সরকারের সমস্যাটা হচ্ছে যারা ক্ষমতায় রয়েছে, এর আগে যখন আমরা দেখলাম করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটলো, কি ঘটনাগুলো ঘটছিল, মানুষ প্রশ্ন করছে যে কেন এরকম দুর্ঘটনা ঘটবে রেলে, কেন রেলে এত শূন্যপদ, কেন সিকিউরিটি স্টাফ নিয়োগ নেই, কেন লোকোমোটিভ পাইলটের নিয়োগ নেই, একজন মানুষকে 5 রাত জেগে ট্রেন চালাতে হচ্ছে, একটার পর একটা তাকে ডিউটি করতে হচ্ছে, তার রোস্টারে আসছে। যখন এই প্রশ্নগুলো করা হচ্ছে তখন বিজেপির আইটি সেল নেমে বললো ফেসবুকে টুইটারে ক্যাম্পেইন করতে যে আমাদের রেলমন্ত্রী কত শিক্ষিত মানুষ, আইআইটি থেকে পাশ করেছেন, দুর্ঘটনার পরে রেল লাইনের পাশে বসে রিলিফে তদারকি করছিলেন। আর এটা সরকারের কাজ, রেলমন্ত্রীর কাজ কি দুর্ঘটনার পরে রেল লাইনের পাশে বসে রিলিফ অপারেশনে তদারকি করা, নাকি যাতে দুর্ঘটনা না ঘটে, যাতে সুষ্ঠুভাবে পরিষেবাটা দেওয়া যায় মানুষকে, সেইটার ব্যবস্থা করা? যদি এরা লোক নিয়োগ না করে, আরে 5 রাত জেগে সাইকেল চালানো যায় না? 5 রাত জেগে কেউ সাইকেল চালালে দুর্ঘটনা ঘটবে, এরা 4 রাত 5 রাত জেগে লোককে ট্রেন চালাতে বাধ্য করে, কেননা 100টার মধ্যে 40টা পদে নিয়োগ হয়েছে, 60টা পদ এখন খালি হয়ে রয়েছে। এই যদি চলে তাহলে এরকম ঘটনা সত্যি আমরা যারা কাজের জন্য যাতায়াত করতে হয় ট্রেনে, এটা আপনাদের সাংবাদিকদের ক্ষেত্রে সত্যি, আমরা যে পেশায় আছি আমাদের জন্য সত্যি, আরো বহু পেশার মানুষের জন্য সত্যি সত্যি এখন ট্রেন একটা মৃত্যু পরোয়ানা হয়ে গেছে। ট্রেনে উঠতে এখন ভয় করে, এই যে উঠছি ট্রেন জার্নি শেষ হওয়ার আগে আমার জার্নি শেষ হয়ে যাবে কিনা। সত্যি এখন বাড়ির লোকের আশঙ্কা হয় এখন ট্রেনে কোথাও যাচ্ছি শুনলে। তদন্ত আমি জানি তুমি টলিপাড়া সম্পর্কে খোঁজ খবর রাখো, সেখানে শুটিং দেখলে একটা জট, সেই জট কাটাকে মুখ্যমন্ত্রীকে আসলে নামতে হলো। আজকে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রসেনজিৎ দেব, গৌতম ঘোষ, অরুণ বিশ্বাস সঙ্গে কি চলছে? দেখো কি বলে, মানে যখন খুব আগের দিনে হতো না যে খুব জোরে ঢাকঢোল বাজা শুরু হতো, তখন বলতো যে এবার দেবী নেমে আসে। এরকম কদিন ধরে ঢাকঢোল বাজানোই হচ্ছে যে দেবী নেমে আসে। তার জন্য ঘটনাটা হচ্ছে এই যে জট বলতে আমরা যেটাকে দেখছি, জটটা কিসের? আমি একদিকে দেখছিলাম পরিচালকরা কিছু কথা বলছিলেন, তাদের মধ্যে অনেকে তৃণমূল কংগ্রেসের হচ্ছে এমএলএ রয়েছেন, রাজ চক্রবর্তীর মতো, তৃণমূলের এমপি আছেন দেব, তিনি অভিনেতা হিসেবে, প্রডিউসার হিসেবে কিছু কথা বলছিলেন ইত্যাদি। অরিন্দম শীলকে দেখলাম, এরা রাজনৈতিকভাবে আমাদের বিরোধী, কিন্তু এটা ঘটনা যে এরা আর্টিস্ট, এরা শিল্পী। কিন্তু উল্টো দিকে আমি ফেডারেশনের পক্ষ থেকে স্বরূপ বিশ্বাস বলে এক ব্যক্তিকে অনেক কথা বলতে শুনলাম। উনি কোন সিনেমা শিল্পের কোন শাখার সঙ্গে উনি যুক্ত? উনি নাকি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ডের নাকি কি জয়েন্ট সেক্রেটারি নাকি একটা, উনি নাকি ফেডারেশনের মাথায় এখন রয়েছেন। উনি কোন সিনেমার সঙ্গে যুক্ত? পথের পাঁচালী, দিলওয়ালে লে যায়েঙ্গে, শোলে, বেদের মে জোসনা, কোন সিনেমা করেছে স্বরূপ বিশ্বাস? কোন সিনেমার সঙ্গে যুক্ত? যে একটা লোক যে তৃণমূল কংগ্রেসের টাকা তোলার একটা জায়গা বানিয়েছে ফেডারেশনকে, এবং ফেডারেশনের একটা গুরুত্ব রয়েছে। নিশ্চিতভাবে এটা একটা ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রি, এখানে মানুষ কাজ করে যদি পয়সা না পান প্রডিউসারদের কাছ থেকে, টেকনিশিয়ানরা ঠিক সময়ের মতো তাদেরকে কোনোভাবে বঞ্চিত করা হয়, তাদের হয়ে লড়াই করার জন্য ফেডারেশনের দরকার। কিন্তু সেই ফেডারেশন যদি আজকে নিজেদেরকে আদালত ভেবে ফেলে যে আমাদের লোককে নিতে হবে তোমাকে, তবে তুমি শুট করতে পারবে, না হলে পারবে না, আমরা যে কজন বলে দেবো সেই কজনের তোমার ইউনিট বানাতে হবে, তার চেয়ে কম ইউনিট নিয়ে কাজ করতে পারবে না, বিদেশে গেলে আমাদের কথায় 19 জনকে নিয়ে যেতে হবে, তোমার লাগবে 5 জন, কিন্তু আমি বলছি বলে 19 জনকে নিয়ে যেতে হবে। ওরা যদি এখন নিজেদেরকে আদালত ভেবে ফেলে, ওরা যদি নিজেদের সরকার ভেবে ফেলে, তাহলে এই ঘটনা আজ নয় কাল এই প্রশ্নটা উঠতোই। আমি জানি না আজকে কি সমাধান হবে। এইটুকু বলতে পারি, যদি এইটার কোনো ঠিকঠাক নিষ্পত্তি না করে ধামাচাপা দেওয়া হয় সমস্যাটাকে, কালকে আবার সমস্যা হবে। এবং এর ফলে আজকে এই বড় বড় পরিচালক প্রডিউসারদের সমস্যা নয়, সমস্যা হচ্ছে যারা নতুন ছেলেমেয়েরা কাজ করতে চায় বাংলা ইন্ডাস্ট্রিতে, 4 বছর 5 বছর 6 বছর ধরে অপেক্ষা করে রয়েছে, গিল্ডের তারা কার্ড পায় না, কারণ তাদেরকে কাজ করতে ঢুকতে দেওয়া হবে না। ওই কতগুলো লোক তারা মৌরসিপাটটা কায়েম করে রেখে দিয়েছে, তারাই ঘুরিয়ে ফিরিয়ে কাজ করবে। নতুন ছেলেমেয়েরা আসতে পারেন ইন্ডাস্ট্রিতে। একজন প্রডিউসার তিনি যদি কম টাকা নিয়ে আসেন ছবি তৈরি করতে পারবেন না, তার দরকার 30 জন, তাকে বাধ্য করা হবে 60 জন লোক নিতেই হবে, নাহলে তুমি কাজ করতে পারবে না। এই করে বাংলা সিনেমার 12টা বেজে যাচ্ছে। এবং সবচেয়ে যেটা খারাপ ঘটনা তা হচ্ছে পশ্চিমবাংলায় আজকে অন্য রাজ্য থেকে কোথায় কাজ আসবে আমাদের এখানে? কি নেই বলতো আমাদের রাজ্যে? পাহাড়, নদী, সমুদ্র, জঙ্গল, মালভূমি সবকিছু আছে আমাদের রাজ্যে,
এইটা মানে ভারতের শুটিং এর একটা ক্যাপিটাল হতে পারে, ডেস্টিনেশন হতে পারে পশ্চিমবাংলা। সেখানে ঝাড়খণ্ডে চলে যাচ্ছে একটার পর একটা ছবির কাজ, বম্বে ছবির কাজ, অন্যান্য ভাষার ছবির কাজ, উড়িষ্যায় চলে যাচ্ছে, বাংলায় কাজ হচ্ছে না। বাংলার সিনেমা তৈরি হচ্ছে ত্রিপুরায় শুটিং করে, উড়িষ্যায় শুটিং করে, এই ফেডারেশনের দাদাগিরির জন্য। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় ধামাচাপা দেবেন কিনা আমি জানি না, কিন্তু এর একটা স্থায়ী নিষ্পত্তি দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ধামাচাপা দেবেন কিনা তুমি জানো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বলেছিলেন ভোটের পরে চেষ্টা ছাড়া পেয়ে যাবে, আর চেষ্টা কিন্তু ছাড়া পেয়ে গেলে একটা মামলায় জামিন দেবে। এটা কি সেটিং এর তথ্য দেবে? আচ্ছা, আমাদের তথ্য আর দেওয়ার কিছু বাকি আছে? আজকে ভারতের মানুষ, বাংলার মানুষ দেখতে পাচ্ছে না চোখের সামনে কি হচ্ছে? বলে 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 মমতা বন্দ্যোপাধ্যায় 5 গোল দিচ্ছেন এখানে ইডিকে, সিবিআইকে। এবং দেখো, আজকে আমরা যে কথাটা বলছি, আজকে বিজেপির নেতা হয়েছে অভিজিৎ গাঙ্গুলি, যখন জাস্টিস ছিলেন তিনি নিজের চেয়ারে বসে বিচারপতি হিসেবেই কথা বলেছিলেন যে সিবিআই আসল অপরাধীদেরকে আড়াল করছে। জাস্টিস অমৃতা সিনহা নিজের চেয়ারে বসে বিচারপতি হিসেবে এই কথা বলেছিলেন যে ইডি মূল অপরাধীকে আড়াল করছে, তদন্ত আড়াল করছে। আজকে অনুব্রত মণ্ডল, এর আগে মানিক ভট্টাচার্যের পুরো পরিবার, তার আগে মদন মিত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একটার পর একটা নেতা যে এইভাবে জামিন পেয়ে বেরিয়ে আসছে, আলটিমেটলি একটা লোকের কোনো শাস্তি হবে না পশ্চিমবাংলায়। আমরা ভোটে হেরে গিয়েও, আমরা তৃণমূলের বিরুদ্ধে আদালতে লড়াই করে, রাস্তায় লড়াই করে, এই প্রতিটা যে তদন্ত হচ্ছে আজকে, প্রতিটা তদন্ত হচ্ছে আদালতের রায় বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীম, সব্যসাচী থেকে শুরু করে, সায়ন থেকে শুরু করে আমাদের আইনজীবীরা লড়াই করেছিল বলে, তাদের জন্য আজকে এই মামলাগুলো আদালত রায় দিয়েছিল যে সিবিআই করবে, তদন্ত করবে, ইডি করবে। কি আমরা তার কি পরিণতি পেলাম? আজকে কলার তুলে বেরিয়ে আসছে। বিজেপির যে নেতারা, শুভেন্দু অধিকারী হাত পা ছুড়ে বলতেন যে অনুব্রতকে ধরেছে দিল্লির পুলিশ, আমরা ধরেছি, আমরা দেখিয়ে দেবো। শুভেন্দু অধিকারীকে বলছি নিজের মুখে বা চুনকালি মেখে আর সেলফি তুলে ফেসবুকে পোস্ট করুন, এবার আপনার দৌড় আমাদের দেখা হয়ে গেছে। তোমাদের জোট শরিক কংগ্রেস, তাদের হাইকমান্ড আজকে বৈঠকে বসেছিল, যেখানে অধীর চৌধুরীকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে সম্বোধন করা হয়েছে। অধীরবাবু একটু ক্ষুব্ধই হয়েছেন এবং তিনি বলেছেন আমি যতবার ভোটে জিতেছি ব্যক্তিগত কারিশমা। অধীরবাবু তো নিশ্চিতভাবে বহরমপুরে জেতার ক্ষেত্রে ওনার একটা ব্যক্তিগত কারিশমা আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, এটা গোটা বাংলার সব মানুষ জানেন। আমাদের মনে আছে যে ওই একবার 2021 সালে খুব সম্ভবত 3টে বোধহয় কংগ্রেসের সেই সময় ওনার সাথে, সেই সময় যারা নেতৃত্ব ছিলেন তাদের 3টে আসন নিয়ে, কান্দিতে অতীশ সিনহা এবং আরো 2টো আসনে আমার খুব যতদূর মনে পড়ছে, বহরমপুর একটা বিধানসভা, এরকম 3টে সিটে কংগ্রেসের বাইরে উনি নিজের নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিলেন এবং তৃণমূলকে, কংগ্রেসকে, সিপিএমকে সবাইকে হারিয়ে ওনার 3জন প্রার্থী জিতেছিল। সুতরাং ওনার একটা ব্যক্তিগত গ্রহণযোগ্যতা যে আছে এবং তা তো মিথ্যে নয়। তবে এর বাইরে কংগ্রেসের কে সভাপতি থাকবেন, কাকে ওনারা প্রাক্তন বলবেন, কাকে বর্তমান বলবেন, সেটা একটা দলের নিজস্ব ব্যাপার, আভ্যন্তরীণ ব্যাপার। এইটাকে আমরা তো, আমার তাই নিয়ে কিছু বলা ঠিক নয়। তবে অধীর চৌধুরীর একটা ব্যক্তিগত জনপ্রিয়তা রয়েছে এবং অধীর চৌধুরী পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে আনকম্প্রোমাইজিং একটা ভূমিকা পালন করেছেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সেই কারণে ওনার সেই লড়াইকে অনেকেই সম্মান করে। তাকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে সম্বোধন করা হলেও অধীরবাবু ক্ষুব্ধ, তিনি ইন্টারভিউতে গিয়ে বলছেন যে মানে এইটা তার কাম্য নয়, এটা তার প্রাপ্য নয়। জানি না, ওনার জায়গায় আমি থাকলে হয়তো আমারও খারাপ লাগতো, তবে আমার মনে হয় এটা ওনাদের দলের ব্যাপার, ওনার দলের নেতৃত্ব এবং ওনার ব্যাপার, আমার তাই নিয়ে কিছু বলা ঠিক না। তারা তো আপনাদের শরিক দল, জোটের শরিক। হ্যাঁ, শরিক দল মানে তার দলের আভ্যন্তরীণ বিষয় তো আর আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আজকে সিপিএম এ কে সেক্রেটারি হবে, কে কোন কমিটিতে আসবে, কি আর কংগ্রেস নেতৃত্ব ঠিক করবেন? আমাদের বামফ্রন্ট এত বছর ধরে রয়েছে, আমরা কি কখনো সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিএম নিজেদের মধ্যে বলেছি এই দলের হওয়া উচিত, না হওয়া উচিত? কংগ্রেস কর্মীদের তো মনোবল ভাঙবে। আমার বিশ্বাস কংগ্রেসের নেতারা সেই দিকটা মাথায় রাখবেন। আচ্ছা, গাজলডোবের সরকারি জমি লুটকাণ্ড হয়েছিল, সেখানে ব্লক সভাপতি, কার্যকরী ব্লক সভাপতি এরা সব গ্রেপ্তার হয়েছিলেন, এবার প্রাক্তন অঞ্চল সভাপতিও গ্রেপ্তার হলেন, মানে সরকারি জমিও লুট করে দিচ্ছে। হ্যাঁ, হয়েছে, এবং গাজলডোবাতে গ্রেপ্তার হলেন, ভালো কথা। আমরা বলছি যে ওই যে কলকাতায় হরিশ মুখার্জি রোড, হরিশ চ্যাটার্জি স্ট্রিট আর কালীঘাট রোড, এই 3টে রাস্তায় একটা পরিবারের যে 35টা প্লট, তার মধ্যে কটা সরকারি জমি আছে আর তার জন্য কজন গ্রেপ্তার হয়েছে আজ পর্যন্ত আপনারা খবর নিয়ে দেখুন। আচ্ছা, সুজিত বসু, তাকে মুখ্যমন্ত্রী কদিন আগে তিরস্কার করেছিলেন, বলেছেন পুজো এমন করবে না যাতে এয়ারপোর্টে জ্যাম লেগে যায়, তাকেই আবার সন্দেশখালীর উন্নয়নের হাল দেখার দায়িত্ব দেওয়া হবে। তো উনি কোনো একটা জায়গার উন্নয়নের হাল দেখার জন্য ভদ্রলোক পাবেন কোথায়? যাদেরকে তিরস্কার করবেন, যারা চুরি করেছে, যারা ডাকাতি করেছে, এবং সুজিত বসু খালি প্যান্ডেল বড় করবে না বলে নয়, উনি পরিষ্কার সুজিত বসুকে এই প্রশ্ন করেছিলেন যে সল্টলেকে, রাজারহাটে বেআইনি হকার বাসাতে সুজিত বোস কত টাকা খাচ্ছে। 1 মাস হয়নি, 1 মাস আগে যে লোকটাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করলেন যে তুমি কত টাকা খাচ্ছ, মিডিয়ার সামনে, তার দলের সহকর্মীদের সামনে, সরকারি অফিসারদের সামনে, গোটা বাংলার মানুষের সামনে, যে লোকটাকে প্রশ্ন করলেন যে তুমি কত টাকা খাচ্ছ, 1 মাস যেতে না যেতে তাকে সন্দেশখালী থেকে টাকা তোলার দায়িত্ব দিয়ে দিলেন। এখন শাহজাহান জেলে চলে গেছে, শাহজাহান ওখান থেকে টাকা তুলে কালীঘাটে পাঠাতে পারছে না, শাহজাহানের মতো কাউকে একজনকে চাই, তাই সল্টলেকে শাহজাহানকে পাঠিয়েছেন সন্দেশখালীতে। আচ্ছা, আগামী বুধবার, বৃহস্পতিবার বিধানসভায় ন্যায় সংবিধান নিয়ে আলোচনা হবে, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে আলোচনা থাকবেন।
আমরা মনে করি ওনার থাকা উচিত, কেননা ন্যায় সংহিতার ব্যাপারে আমরা যতদূর জানি তৃণমূল কংগ্রেসও রাজনৈতিকভাবে অনেকগুলো কথা বলেছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আপনি মিটিংয়ে মিছিলে কথা বলবেন, মিডিয়াকে বাইট দেবেন, কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে বলবেন না। লোকসভায় আপনার দলের এমপিরা ওয়াকআউট করবে, তারা ভোটাভুটিতে অংশ নেবে না। প্ল্যানিং কমিশনের যখন প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হলো আমাদের দেশ থেকে, নীতি আয়োগ আনা হচ্ছিল, সেই বৈঠকে উনি কি আপত্তি করলেন না? নীতি আয়োগকে তো প্ল্যানিং কমিশন তুলে দেওয়ার কার্যত চুপ থাকলেন। এবার দেখুন, একজন মিটিংয়ে মিছিলে কি বলছে তাই দিয়ে তো আর দেশ চলে না। সে তার আইনসভায় কি ভূমিকা নিচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনের জায়গায় কি ভূমিকা নিচ্ছে, তাই দিয়ে দেশ চলে। নীতি আয়োগের বৈঠক থেকে আপনি বেরিয়ে চলে গেলেন, বললেন নাকি আপনার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। পশ্চিমবাংলার বিধানসভায় কেউ আপনার মাইক বন্ধ করবে না। পশ্চিমবাংলার বিধানসভায় কারোর বাপ ঠাকুরদার ক্ষমতা নেই আপনার মাইক বন্ধ করে, তাহলে তার বাকি জীবন কথা বলা বন্ধ হয়ে যাবে। সুতরাং এখানে আপনার কোনো অসুবিধা নেই কথা বলতে। বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার বিধানসভায় দাঁড়িয়ে যদি কতগুলো কথা বলেন, উনি মমতা ব্যানার্জি বলে নয়, উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলে একটা আমাদের দেশের আইন ব্যবস্থার এত বড় একটা রদবদলে ওনার বক্তব্যটা ইতিহাসে নথিভুক্ত থাকবে। তাই সেই ভূমিকা উনি যদি পালন না করেন, তারপরে রাস্তায় নেমে বাংলা ডান্স করলে তাই দিয়ে তো আর আমাদের দেশের কিছু পাল্টাবে না। বাংলা ভাগ নিয়ে তোমরা রাস্তায় নেমেছো, বিজেপির তোমরা বিরোধিতা করছো, ইভেন তৃণমূলের কথাও বলছো। অনন্ত মহারাজ আজকে রাজ্যসভায় দাঁড়িয়ে বলেছেন যে কোচ রাজাদের দেবোত্তর সম্পত্তি যে ট্রাস্ট, সেটাও কেন্দ্র সরকার নিয়ে রাজ্যের পর্যটন দপ্তরের কাছে রাখা যাবে। অনন্ত মহারাজ কদিন আগে রাজ্যভাগের কথা বলার পরে আমি দেখলাম সমীর ভট্টাচার্য বললেন, ইঙ্গিত করলেন যে অনন্ত মহারাজের মাথার ঠিক নেই, অসুস্থ মানুষ। উনি বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর কথা বলতে পারেন না, আমি যতদূর জানি ওনারা সুস্থ মানুষ। কার্যত অনন্ত মহারাজকে অসুস্থ মানুষ বলবেন। যাকে একটা দল নিজেরাই অসুস্থ মানুষ বলে, আমি তাকে নিয়ে কি বলবো? তবে আমি একটা কথা বলতে পারি, বিজেপিকে ব্যাখ্যা দিতে হবে যে ওদের দলের অনন্ত মহারাজ থেকে শুরু করে, ওদিকে নিশিকান্ত দুবে থেকে শুরু করে, এখানে গৌরীশঙ্কর ঘোষ থেকে শুরু করে, ওদের দলের একের পর এক এমএলএ এমপি এমন কথা বলবে যে যাতে বাংলার মানুষের খালি বাংলার মানচিত্রে নয়, বাংলার মাটিতে নয়, বাংলার মানুষের মনে বিভেদ তৈরি হবে। আর তারপরে ওদের কোনো মুখপাত্র এসে বলে দেবে এগুলো দলের মত নয়। এক হচ্ছে এই বলে এড়িয়ে যাওয়া যাবে না। 2 নম্বর কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও জবাব দিতে হবে। এই যে আপনি কদিন আগে অনন্ত মহারাজের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে এলেন, কি এমন বৈঠক করলেন? তখন তো আপনার এখানে চামচা বেলচারা ধন্য করলো যে দেখো আমাদের দিদি দেখিয়ে দিয়েছে। ভেবেছিল অনন্ত মহারাজকে দিয়ে বিজেপি রাজ্যভাগ করবে, অনন্ত মহারাজকে দিদি উন্নয়ন যোগ্যে সামিল করে নিয়েছে। আপনি এমন উন্নয়ন যোগ্যে সামিল করলেন যে আপনার সঙ্গে মিটিং শেষ হওয়ার পরে লোকটা কখনো বলছে আলাদা হচ্ছে ওই কোচ রাজার গ্রেটার কোচবিহার চাই, কখনো বলছে যে রাজ্যের পর্যটন দপ্তর থেকে এটাকে আলাদা করে দিতে হবে পর্যটন মানচিত্র থেকে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা দিন যে আপনি রুদ্ধদ্বার মিটিংয়ে কি এমন করলেন যার পরে এগুলো শুরু হয়ে গেল। প্রধানমন্ত্রী নিশিকান্ত দুবের কথা বললেন, নিশিকান্ত দুবে কদিন আগে যে কথা বলেছিলেন মালদা মুর্শিদাবাদ নিয়ে, তাকে কিন্তু সমর্থন করছেন শান্তনু ঠাকুর। তিনি বলছেন যে ওইটা কিন্তু অঞ্চল আসুক হয়েছে না। আমাদের প্রশ্নটা হচ্ছে সেক্ষেত্রে কোনটা বিজেপির মতামত? এইটা হতে পারে না যে শান্তনু ঠাকুর নিশিকান্ত দুবের একটা কথা বলবে আর সমীর ভট্টাচার্যরা, দিলীপ ঘোষরা এসে বলে দেবে, সুকান্ত মজুমদাররা এসে বলবে এটা আমাদের দলের মত নয়, বলে দায় এড়িয়ে পাশ কাটিয়ে চলে যাবে। আর আমাদের এই প্রশ্নের ব্যাখ্যা দরকার। যদি মালদা মুর্শিদাবাদ কেন্দ্রশাসিত অঞ্চল হয় তাহলে ওই এলাকার সীমান্ত পাহারা দেবে বিএসএফ। আজকে ওটা রাজ্যের আওতায় আছে। আজকে কি সীমান্তরা সিভিক ভলেন্টিয়াররা পাহারা দিচ্ছে, থানার হাবিলদাররা পাহারা দিচ্ছে? আজও তো বিএসএফই পাহারা দিচ্ছে। তাহলে কি শান্তনু ঠাকুর, নিশিকান্ত দুবেরা এই কথাটা বলতে চান যে যেহেতু ওটা আজকে কেন্দ্রশাসিত অঞ্চল নয়, ইউনিয়ন টেরিটরি নয়, যেহেতু ওটা রাজ্য সরকারের আওতায় রয়েছে, সেহেতু ওরা ইচ্ছে করে অন্য দেশ থেকে লোক ঢোকাচ্ছে, সেহেতু ইচ্ছে করে স্বরাষ্ট্র দপ্তর ওখানে এই হচ্ছে ঘুষপেটিয়া ঢোকা এদের সাহায্য করছে যাতে রাজ্যকে বদনাম করা যায়? নাহলে কি তফাৎ থাকতে পারে? একটা এলাকা ইউনিয়ন টেরিটরি হোক, সেটা স্টেট গভর্নমেন্টের আওতায় থাক না কেন, সীমান্ত পাহারা দিচ্ছে ভারতের সেনাবাহিনী, সেখানে কেন অনুপ্রবেশ ঘটছে? এর জবাব স্বরাষ্ট্র মন্ত্রককে দিতে হবে। আমার শেষ প্রশ্ন, বাংলার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দেখা যাচ্ছে সরকারি যে বিদ্যালয়গুলো কোথাও অধিক শিক্ষক হয়ে যাচ্ছে আর কোথাও ছাত্ররা আছে কিন্তু শিক্ষক পাচ্ছে না। এই অসম বিভাজন, সেখানে শিক্ষামন্ত্রী মেনেই নিচ্ছেন নিয়োগ না হলে সমাধান হবে না। তাহলে সমাধান নিয়োগ করাটা, কিন্তু মুশকিলটা হচ্ছে এরা আবার নিয়োগ না হলে সমাধান হবে না মেনে নিচ্ছেন। আবার মুখে না বললেও আমরা জানি যে পয়সা না পেলে এরা নিয়োগ করবে না। এই যে কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় 21 জুলাই বললেন না যে 10 লাখ চাকরি রেডি আছে, উনি বেসিক্যালি বলতে চেয়েছিলেন 10 লাখে চাকরি রেডি আছে, 10 লাখ দিলে উনি চাকরি দিয়ে দেবেন। যে কারণে যেটা হওয়ার সেটা হচ্ছে। আজকে আমাদের রাজ্যে এমন একটা সরকার চলছে, বামফ্রন্ট সরকার, দেখো আমাদের অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু এইটা ঘটনা বামফ্রন্ট সরকারের সময় রাজ্যের শিক্ষা দপ্তর ঘোষণা করতো যে এই বছর আমাদের রাজ্যে এতগুলো নতুন স্কুল খুললো। আর এই সরকার এমন সরকার যে সরকারের আমলে কদিন আগে শিক্ষা দপ্তর থেকে সরকারি সার্কুলার ইস্যু করে বলা হয়েছে আমাদের রাজ্যে 8,500 স্কুলকে বন্ধ করে দেবে শিক্ষা দপ্তর। শিক্ষক নিয়োগ নেই।
যেখানে বলা হচ্ছে যে বাড়তি শিক্ষক আছে সেইখানেও তারা হচ্ছে পয়সা দিয়ে চাকরি পাওয়া শিক্ষক তাদের মধ্যে অর্ধেক। কেন পাচ্ছে না? একটা জায়গায় বাড়তি শিক্ষক আছে, একটা জায়গায় অপ্রতুল শিক্ষক সংখ্যায় কম। স্বাভাবিক বুদ্ধি বলে যেখানে বাড়তি আছে সেখান থেকে কিছু লোককে, যেখানে কম আছে সেখানে আমি ট্রান্সফার করবো। তারা তো সরকারি কর্মচারী, সরকার ট্রান্সফার করবে। কেন করা হয় না? কারণ হচ্ছে যারা পয়সা দিয়ে চাকরি কিনেছে, যারা পয়সা দিয়ে পোস্টিং কিনেছে, তাদেরকে ট্রান্সফার করার ক্ষমতা স্বয়ং মুখ্যমন্ত্রীরও নেই। কেননা উনি পোস্টিংটা বেচেছেন, উনি পোস্টিংটা কাউকে দেননি, উনি বেচেছেন। সুতরাং আমি যদি আজকে পয়সা দিয়ে আমার বাড়ির পাশে স্কুলে পোস্টিং নিয়ে থাকি, তাহলে সেই স্কুলে যদি এখন উদ্বৃত্ত শিক্ষকও হয় আর পাশের পাড়া স্কুল যদি ফাঁকাও থাকে, তাহলেও সরকারের ক্ষমতা নেই আমাকে ট্রান্সফার করে পাশের পাড়া স্কুলে পাঠানোর। সেই কারণে মাঝখান থেকে কি হচ্ছে, ওই স্কুলে বাচ্চাগুলো শুকনো মুখে খালি বেঞ্চে বসে আছে, ওখানে পড়াশোনা হচ্ছে না। আর আমার স্কুলে, যে স্কুলে আমি নিযুক্ত হয়ে আছি, সেখানে বাচ্চাদেরকে আমি ভুলভাল ইতিহাস অঙ্ক শেখাচ্ছি, কারণ আমি পয়সা দিয়ে আমি চাকরি কেনা শিক্ষক, আমি পরীক্ষায় পাশ করে চাকরি পাওয়া শিক্ষক নই। থ্যাংক ইউ সো মাচ।